তিশা। খুব মায়াভরা কণ্ঠে কেউ ডেকে উঠল আমায়। আমি তো শকড, এত সুন্দর করে কে ডাকছে আমায়। কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। তিতা করলার না তো এটা? বাট এই মানুষটি কখনো আমাকে এমন মধুর কণ্ঠে ডাকেনি। অলওয়েজ চিল্লিয়ে ডাকে। হঠাৎ এত চেঞ্জ? অস্পষ্ট স্বর বের হলো। কটা বাজে? এখনো ঘুম থেকে কেন উঠিসনি? উঠ তাড়াতাড়ি আর রেডি হয়ে চলে আয় বারান্দা। আচ্ছা। আরও একটু ঘুমাই না জিসান ভাইয়া। আমি এখন এসে কি করব? বিয়ে তো আর আমার না যে না আসলে অনেক ক্ষতি হয়ে যাবে। যার বিয়ে সে থাকলেই চলবে, বাকি মানুষের কি কাজ ওখানে? কেন, তোর কি বিয়ে করার শখ জেগেছে? বিয়ে করবি? রাজি থাকলে তোর বিয়েটাও করিয়ে দেব। আমি কিন্তু এক পায়ে রাজি। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ি। আরে কি বলছেন? ব্রেক মারুন। আমি কখন বললাম আমি বিয়ে করব? আমি তো জাস্ট... আমাকে আর বলতে দিল না হিটলার। 1 ঘন্টা সময় আছে তোর কাছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আমি গাড়ি পাঠাচ্ছি। ভদ্র মেয়ের মতো চলে আসবি। রাতে আমাদের সাথেই সেন্টারে যাবি। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা কেটে গেল। হিটলার কোথাকার, কথাও শুনল না আমার। আমার আর কি করার? চলে গেলাম তাদের বাসায়। আমি না গেলে এই ব্যক্তি আমার কান ধরে নিয়ে যেত। তার থেকে ভালো নিজের পায়ে হেঁটে যাই। মান সম্মান তো কিছুটা হলেও বাঁচবে। রাতে যথাসময়ে গায়ে হলুদ আরম্ভ হলো। আমি ও নিশি সবার পরে সেন্টারে গেলাম। রেডি হবার সময় বুঝতে পারলাম আমার শপিংয়ের রহস্য। জিসান নামের পাবলিকের কারসাজি এটা। আমার আর নিশির সব কিছুই এক, শুধু কালার আলাদা। এক এক করে সবাই তাওহিদ ভাইয়াকে হলুদ দিয়ে দিল। হলুদের পর নাচ গানের আয়োজনও করা হয়েছে, আর এতে সবাই খুব এনজয়ও করছে। আমিও এক পাশে দাঁড়িয়ে গান শুনছিলাম। হঠাৎ একটা অচেনা ছেলে এসে আমার পাশে দাঁড়ালো। আমি একটু সরে দাঁড়ালাম। সে আবার আমার কাছে এসে জিজ্ঞেস করলো। Hello, babe. I'm Orko. What's your name? আমি তার দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম চিনি কিনা। না, আমি চিনি না। কিন্তু ছেলেটা যে আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে তা বুঝতে পেরেছি। এখন একা পেয়ে কথা বলতে এসেছে। সে আমার নাম জিজ্ঞেস করায় ভদ্রতার খাতিরে আমিও বলে দিলাম। আমি তো আবার একটু বেশি ভদ্র মেয়ে। তিশা, মাই নেম ইজ তিশা বলে আমি চলে যেতে নিলে ছেলেটা আমার হাত ধরে ফেলে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই। ভোরকে বলি, হাত কেন ধরেছেন? Why are you shouting? Calm down. I'm coming to talk to you. You look so hot. Ready in any class, babe? ছাড়ুন আমার হাত। আমি কিন্তু এখন ঠিকই চিৎকার দেব। এটা বলার পর অর্ক আমার হাতটা আরো জোরে চেপে ধরলো। বলল, ওয়াও, তোমার দেখি রূপের সাথে তেজও আছে। পিচ্ছি হলে কি হবে, কিন্তু অ্যাটিটিউড তো বড়দের মতো। তুমি জানো আমি কে? মিনিস্টারের ছেলে। যে মেয়ের গায়ে আঙুল দিয়ে ইশারা করব, সাথে সাথে আমার কাছে এসে পড়বে। আর আমি সেদে তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি আমাকে অ্যাভয়েড করছো। সাহস তো তোমার কম না দেখি। খুব জোরে গান বাজছে, তাই এদিকে কি হচ্ছে কেউ শুনতেও পাচ্ছে না। হাত না ছাড়লে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব ফাজিল ছেলে। সাহস কি করে হলো আমার হাত ধরার? ছাড় বলছি। এক ঝাটকা দিয়ে হাতটা ছাড়িয়ে ফেলি। তুই কে আমি জেনে কি আচার বানাবো? দূরে থাক আমার থেকে। ওহ রিয়েলি? আমার সাহস দেখতে চাও? তাহলে চলো। আমার হাতটা আবার ধরতে নিলে আমি পেছনে সরে যাই, আর পেছনে দাঁড়ানো ব্যক্তিটার সাথে ধাক্কা খাই। তাকিয়ে দেখি জিসান ভাই অগ্নি চোখে তাকিয়ে আছে। আমি জিসান ভাইয়ের পেছনে লুকিয়ে, ভাইয়া দেখুন না, এই ছেলেটা কতক্ষণ ধরে আমার সাথে অসভ্যতামি করছে। জিসান ভাইয়া চুপ, কিছুই বলল না। আমি কিছুটা শকড। উনি নিশিকে কল করে আমাকে ওর সাথে নিয়ে যেতে বলল, আর জিসান ভাই অর্কের কাঁধে হাত রেখে সেন্টারের বাহিরে চলে গেল। আমি এখনো তাদের যাওয়ার দিকে তাকিয়ে আছি। অদ্ভুত বিষয়, জিসান ভাই এত শান্ত কিভাবে? নাকি ঝড় আসার পূর্বাভাস যেন? আমি আর কিছু না ভেবে নিশির সাথে চলে গেলাম। কিছুক্ষণ পর উনিও কি সুন্দর মতো ফাংশনে এসে হাজির হলেন। বিহেভ এমন যেন কিছুই হয়নি। অবশ্য পুরো অনুষ্ঠানে অর্ককে আমি আর দেখি নাই। পরের দিন বিয়েটাও ভালো মতো হয়ে গেল। তানজিলা ভাবিকে সবাই সযত্নে বরণ করে নিল বাসায়। আমি অবাক হলাম যখন তানজিলা ভাবির আমাকে দেখার আগ্রহ জেনে। আরে আমিও তো এই বাড়ির কেউ না, তাহলে আমাকে দেখার জন্য এত আগ্রহ কেন? ওয়াই?
তার আবার ভাইটাইয়ের গলায় আমাকে ঝুলিয়ে দেবার প্ল্যান করছে না তো? খুবই কনফিউজড আমি। আজকাল কাউকে বিশ্বাস করতে নেই। বিয়ের পর বেশ কিছুদিন কেটে গেল। আমি সেদিনের ঘটনাটা মন থেকে মুছে ফেললাম। কিন্তু বলে না, কিছু ঘটনা আপনার পুরো জীবনকে চেঞ্জ করে ফেলে। আমার সাথেও তাই ঘটলো। আমি ভুলে গেলেও একজন মানুষ ভুলেনি, আর সে হলো অর্ক। সেদিন জিসান ভাই বাহিরে নিয়ে অর্ককে অনেক মারে। পরে রায়হান ভাই ও তাদের ফ্রেন্ড রনি এসে জিসান ভাইকে আটকায়। তবে তৌফিক আঙ্কেল খুব রেগে যায় জিসান ভাইয়ের ওপর, কারণ অর্ক কোনো সাধারণ ছেলে ছিল না, মিনিস্টারের ছেলে। খুব কৌশলে এই ঘটনাটা ধামাচাপা দেন আঙ্কেল, আর জিসান ভাইকে ওয়ার্নিং দেন। দেখতে দেখতে আমার 8-এর ফাইনাল পরীক্ষা শেষের দিকে। আমি অনেক আকাশ পাতাল চিন্তা করে রেখেছি, আরে বাবা, পরীক্ষা শেষ হলেই তো 9-এ উঠে যাব। নিজের মধ্যে একটু বড় বড় ফিলিংস আসা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। এতদিন তো আমি পিচ্চির মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু আমার এই খুশিটা ছিল একদম ক্ষণস্থায়ী। আমার কপালে হয়তো অন্য কিছু লেখা ছিল। বলে না, আমরা অনেক কিছু চিন্তা করে রাখলে কি হবে, আমাদের চাবিকাঠি তো অন্যের হাতে, সে যেভাবে চাইবে তাই হবে। অনেক দিনের তিলে তিলে গড়া কুড়ের ঘরটাও হঠাৎ আসা ঝড় হাওয়ায় ভেঙে যায় তারই হুকুমে। আমার জীবনেও এমন এক ঝড় এসে পড়ে। সেদিন আমার লাস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হলাম খুশি মনে। ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম, মনটা অনেক খুশি। এবার রিল্যাক্স হওয়ার পালা। নতুন নতুন কত সুন্দর মুভি এসেছে তা সব দেখব। মাকে বলবো সীমা আপুদের বাসায় নিয়ে যেতে, অনেক দিন হলো তাকে দেখি না। এসব চিন্তা করতে করতে হাঁটছিলাম, হঠাৎ একটা মাইক্রো এসে আমার সামনে দাঁড়ায়। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। মাইক্রোটাকে দেখে আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু শেষ রক্ষা পেলাম না। মাইক্রো থেকে অর্ক ও আরো দুজন ছেলে নেমে এসে আমাকে জোর করে তুলে নিল। চিৎকার দেওয়ার আগেই মুখ চেপে ধরলো। অনেক চেষ্টা করেও ছুটতে পারছিলাম না। আমার ছোটাছুটির কারণে অর্ক রুমাল দিয়ে নাকে চেপে মুখে চেপে ধরলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে একটা রুমে আবিষ্কার করি। মাথাটা এখনো ধরে আছে, চোখে এখনো কেন জানি ঘুম ঘুম ভাব আছে। আমি কোথায় আছি ভাবতে লাগলাম। মনে পড়ে গেল আমাকে তো অর্ক তুলে এনেছে এখানে। হঠাৎ দরজা খোলার শব্দে আমি আটকে উঠলাম। চেয়ে দেখি অর্ক ও আরো দুজন ছেলে রুমের ভেতর প্রবেশ করলো। আমি অর্ককে দেখে চিৎকার করে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? অর্ক হাসতে লাগলো, আমার সামনে মুখ এনে বলতে লাগলো, তোর অনেক তেজ, তাই না? সেই তেজ আমি দূর করতে নিয়ে এসেছি। আর তোর ওই আশিককেও তো শিক্ষা দিতে হবে। আমার গায়ে হাত তোলার পরিণাম কতটা ভয়ানক হতে পারে এটা এখন বুঝবে। সে আচানক আমার চুলের মুঠি ধরে বলে, তোর এমন অবস্থা করবো আজ, যাতে আয়না দিয়ে নিজের চেহারা দেখতেও ভয় আটকে উঠবি। আর তোর আশিক তোর এই অবস্থা দেখে বেঁচে থেকেও মরে যাবে। আমি অর্কের কথার আগা মাথা কিছুই বুঝলাম না। কোন আশিকের কথা বলছে তিনি? আমার এমন কেউ নেই। আমি ওর হাত থেকে চুল ছুটাবার চেষ্টা করে বলছি, আপনার হয়তো ভুল হচ্ছে, আমার কোনো আশিক নেই, প্লিজ আমাকে ছাড়ুন, আমি বাসায় যাব। আমার কথা শুনে অর্ক সহ বাকি দু ছেলে হেসে উঠল, বলল, ঠিক বলছিস। অফকোর্স, তা আবার বলতে হবে? আমি এদের কথা শুনে বুঝতে পারলাম আজ আমার সাথে ভয়ানক কিছু হবে, যার কথা হয়তো আমি কোনোদিনও কল্পনাও করিনি। এসব কি সত্যি আমার সাথে হচ্ছে, নাকি এখনো আমি ঘুমিয়ে আছি? আর মা কিছুক্ষণ পর আমাকে ডাকতে আসবে, তিসা তিসা করে চিল্লাবে। আজ মাকে খুব মনে পড়ছে। মা প্লিজ আমাকে ডাকো, আমি আর এই স্বপ্ন দেখতে চাই না। মা তুমি কোথায়? আমার চোখ দিয়ে পানি পড়ছে, মাথার চুলগুলো মনে হয় ছিঁড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। বাকি দুটো ছেলে চলে গেল, আর অর্ক আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল, নিজের শার্ট খুলতে লাগলো। আমি এদিক ওদিক দেখতে লাগলাম কোথায় পালানো যায় কিনা। অর্ক আমার দিকে এগোতে থাকলো। আমি দৌড় দিয়ে বারান্দায় চলে যেতে নিলাম, উদ্দেশ্য গিয়ে জানালাটা লাগিয়ে দেব। কিন্তু আমি বারান্দায় যাবার আগেই অর্ক আমাকে ধরে ফেলে।
ছুটতে চাইলে আমাকে জোরে কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড়ের কারণে আমার ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি। শরীর মনে হয় আর শক্তি নেই। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। এখন আর ওঠার শক্তি পাচ্ছি না। মাথাটাও ভো ভো করছে। চিৎকার করে কাটতে মন চাইছে। রায়হান ভাইকে খুব বেশি মনে পড়ছে। আমি কোথাও যেতে চাইলে রায়হান ভাই মানা করলে রাগ করে বসে থাকতাম। তখন রায়হান ভাই এসে বলতো, তিশা, বাহিরের জগৎটা অনেক খারাপ। কখন এর আসল চেহারা দেখলে তুই সহ্য করতে পারবি না বোন। আর আমি তোকে হারাতে চাই না। তিশার চোখ দিয়ে পানি পড়ছে। বারবার একটা কথা মনে পড়ছে। ভাই তুই কোথায়? আমি যে সত্যি সহ্য করতে পারছি না। প্লিজ ভাই, আমাকে নিয়ে যা। তিশা ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগেই ডক্টর কাবেরী এসে তিশাকে চেক আপ করে গিয়েছে। ডক্টর কাবেরী জিসানদের ফ্যামিলি ডক্টর। তিশাকে কিছুটা শান্ত ও রিল্যাক্স করার জন্য ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছে। ডক্টর যাওয়ার সময় বলে গিয়েছে তিশার প্রপার খেয়াল রাখতে। এখনও তিশা বাচ্চা, বয়সও বা কি 13 বা 14 হবে। আর এটুকু বয়সে এমন ইনসিডেন্ট তিশার জন্য মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই তিশাকে যত দ্রুত সম্ভব নর্মাল করার চেষ্টা করতে হবে। তা না হলে ওর ব্রেনে আঘাত আসবে আর ও ট্রমা থেকে ইজিলি বের হতে পারবে না। এটা ওর জন্য মারাত্মক শক্টের বিষয়। জিসান ড্রয়িং রুমে বসে আছে। রাগে এখনো মাথার রগগুলো ফুলে আছে। কিছুতেই যেন নিজেকে শান্ত করতে পারছে না। ওর একটাই কষ্ট, অর্ককে নিজ হাতে খুন করতে পারল না। তার আগেই রায়হানুকে বাঁচিয়ে ফেলেছে। তাই রাগে কটমটিয়ে রায়হানের দিকে তাকিয়ে আছে। এখন তো রায়হানকেও মারতে মন চাইছে। আজ ওর কারণে অর্ক বেঁচে গেছে। তৌফিক সাহেব এতক্ষণ ফোনে ব্যস্ত ছিলেন। ছেলেটাকে নিয়ে তিনি পড়েছে মহা যন্ত্রণায়। কারো কথা শোনে না। রাগের মাথায় একটার পর একটা সিন ক্রিয়েট করে আসে। আর তা সামলাতে তৌফিক সাহেবকে ভোগান্তিতে পড়তে হয়। আজও তার ব্যতিক্রম না। অর্ক মিনিস্টারের ছেলে, এটা সামলাবে কিভাবে? সেই এখন সব থেকে বড় কথা। অর্ক মিনিস্টারের ছেলে, এটা সামলাবে কিভাবে? সেটাই এখন সব থেকে বড় কথা। উনি ফোনে কথা বলে সোফায় বসে পড়লেন। আর মিসেস রাবেয়া বেগম ছেলের মাথা ঠান্ডা করার চেষ্টা করছে। তা দেখে তৌফিক সাহেবের মন চাইছে মা বেটা দুজনকে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিতে। তাদের দুজনের জন্য ওটাই সব থেকে শ্রেষ্ঠ জায়গা। মানুষের মধ্যে থাকা যোগ্যতাই নেই এদের। ছেলে আকাম করবে আর মা ছেলের মাথায় পানি ঢেলে মাথা ঠান্ডা করাবে। বাহ, কি ফ্যামিলি আমার। বুঝলাম অর্ক যা করেছে ঠিক করেনি, কিন্তু তাই বলে নিজেও কি ওর মতো ক্রিমিনাল হয়ে যেতে হবে? অর্ককে অন্যভাবেও শাস্তি দেওয়া যেত। কিন্তু এখন কি হবে? মা বেটার তো কোনো টেনশনই নেই। আর এদিকে দিয়ে যে আমার পিছনে বাস পড়তেছে, তাতে তাদের কি? তুমি এটা কিভাবে করতে পারলে জিসান? তৌফিক সাহেব আর সহ্য করতে না পেরে জিসানকে জিজ্ঞেস করেই ফেলল। তুই কাজটা একদম ভালো করিসনি রায়হান। বাবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন না করে রায়হানকে ধমকাচ্ছে জিসান। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তুমি আমার কথার উত্তর না দিয়ে রায়হানকে কেন ধমকাচ্ছ? তিশা তোর বোন হয়, আর তোর বোনের সাথে ওই জানোয়ারটা এত নোংরা কাজ করতে চাইছে, আর তুই তুই ওই বাচালি? হোয়াই রায়হান? তৌফিক সাহেব ঠাস করে জিসানের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। বেয়াদব ছেলে, ও তোকে বাঁচানোর জন্য এমন করেছে। আর কি চাইছিস? হাত পা ভেঙে দিয়েছিস, এখন নাকি জ্ঞান ফিরে নাই। আর জ্ঞান ফিরলেও আর কখনো চলতে পারবে না কিনা সন্দেহ। আর তুই এখন এসব বলছিস? এত কিছু নিজে করে আবার এই ছেলেটাকেই ধমকাচ্ছিস? আরে ও না থাকলে তুই আরো আগে জেলের ভাত খাইতি। বারবার সব জায়গা থেকে তোকে বাঁচিয়ে আনে বলে আজ তোর এই পরিণতি। তোকে জেলে ঢুকিয়ে দেওয়াই ভালো, তাহলে হয়তো তোর একটু শিক্ষা হতো। জিসান মাথা নিচু করে এখনো স্থির হয়ে বসে আছে। মনে হচ্ছে না কোনো লাভ হয়েছে ওকে অযথা এই থাপ্পড়টা মেরে। উল্টো তৌফিক সাহেবের হাত ব্যথা করছে। আঙ্কেল, মাথা ঠান্ডা করুন। এখন মাথা গরম করে কিছু হবে না।
রায়হান অনুনয় সুরে বলল, জিসান কারোর কথায় এখন ভালো লাগছে না, সবাইকে নিজের দুশ্মন মনে হচ্ছে, কেউ তার অনুভূতির কদর করছে না, বরং কেবল নিজেদেরটা নিয়ে ব্যস্ত এরা। অসহ্য হয়ে চলে যায় নিজের রুমে। বাবা, রায়হান ঠিক বলেছে। জিসানকে পরে দেখব, আগে এটা কিভাবে সামলাবো সেটা ভাবার বিষয়। ওর্কের বাবা দেশে নেই, তাই হয়তো এখনো পরিস্থিতি আমাদের হাতে, কিন্তু কয়েকদিনের মধ্যেই উনি দেশে ফিরছেন। এসেই আগে জানতে চাইবে তার ছেলের এই অবস্থা কে করেছে, কে দায়ী। আর তখন তিনি তার সব শক্তি লাগিয়ে দিবে জিসানকে শাস্তি দিতে। তার জানার আগেই আমাদের কিছু করতে হবে। তাওহিদ, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। তোকে যা বললাম, এই আপদটাকে এখান থেকে বিদায় কর, তা না হলে আমি সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে থেকে আমার ছেলের হ্যান্ডকাপ পুড়িয়ে পুলিশ নিয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তৌফিক সাহেব কেঁদে উঠলেন। যতই বকাবকি করুক, কিন্তু সব বাবা মাই নিজের সন্তানকে ভালোবাসে, কিন্তু জিসানের এই রাগটাকে খুব ভয় পায় তৌফিক সাহেব। কখন কি করে বসে ছেলেটি। জিসান তিশার রুমে প্রবেশ করে। তিশা গুটিসুটি মেরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তানজিলা, নিশি আর তিশার মা মেয়ের সাথে বসে আছে। এত বড় একটা দুর্ঘটনার পর মেয়েকে কিছুতেই একা ছাড়বে না। আর তানজিলা জিসানকে দেখে ইশারা করে তিশার পাশে বসতে, কিন্তু জিসান মাথা নেড়ে না বলে। তিশা ঘুমিয়ে আছে, ঘুমাক। ওকে দেখলেই আমার হরকের প্রতি রাগটা আরো বাড়বে। তাই জিসান নিজের রুমে চলে গেল। জিসান নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে আর তিশার সাথে ঘটে যাওয়া ঘটনাটা চিন্তা করছে। আজ দুপুরের ঘটনা। জিসান, রায়হান ও ওদের কিছু ফ্রেন্ডসরা মিলে রেস্টুরেন্টে এসেছিল লাঞ্চ করতে। অনেকদিন পর একসাথে কিছু প্ল্যান করলো। ফ্রেন্ডসদের সাথে আড্ডা ভালোই জমেছিল। এমন সময় জিসানের একটা কল আসে। কলটা রিসিভ করতে জিসানের মুখটা রক্তবর্ণ ধারণ করে। রায়হান সহ সবাই বুঝতে পারে এমন কিছু হয়েছে হয়তো, যার কারণে জিসান ভীষণ রেগে গিয়েছে, কিন্তু তবুও জানতে হবে। তাই রায়হান জিসানের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? জিসান ফোনটা রেখে খুব শান্ত কণ্ঠে বলল, তিশা কিডন্যাপ হয়েছে। এটা শোনার পর রায়হান বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। হোয়াট? বলে জিসান আবার কাকে যেন ফোন করলো এবং একটা নাম্বার দিল। নাম্বারটা লোকেশন জানার জন্য। এদিক দিয়ে রায়হানের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে জিসানের এমন নীরব থাকার কারণে। জিসান কে করেছে? আর তুই কার নাম্বার দিয়েছিস? এভাবে শান্ত হয়ে কিভাবে আছিস? আমি চললাম। রায়হান যেতে নিলে জিসান হাতটা ধরে ফেলে। রিল্যাক্স রায়হান, আগে লোকেশনটা জানতে দে। কে করেছে তুই জানিস? অর্ক করেছে। ওর গাড়িতে তিশাকে দেখেছে শাহিন। শাহিন ও জিসান রায়হানের ফ্রেন্ড। লোকেশন জানার সাথে সাথেই জিসান সহ বাকি সবাই রওনা দিল। অর্কের আঘাতগুলো তিশা নিতে পারেনি, তাই তিশা আবার অজ্ঞান হয়ে যায়। অর্ক কয়েকবার পানির ছিটা দেওয়ার পরও যখন তিশার জ্ঞান ফিরে না, তখন বাধ্য হয়ে চলে যেতে নেয়। যা করবে জ্ঞান ফিরলেই করবে, তা না হলে তিশাকে কষ্ট দেওয়ার এত প্ল্যান সব নষ্ট হয়ে যাবে। এসব ভেবেই দরজাটা খুললেই সামনে দাঁড়ায় ব্যক্তিটিকে দেখে না চাইতেও অর্ক ভয় পেয়ে যায়। জিসানের চেহারা রাগে লাল হয়ে আছে। ভেতরে ঢুকেই অর্ককে একটা লাথি মারে। অর্ক ছিটকে গিয়ে পড়ে দূরে। রায়হান আর ওদের ফ্রেন্ডসরা অর্কের দুই ফ্রেন্ডসদের পিটাচ্ছে। এমন সময় জিসানের ডাকে রায়হান রুমের ভেতরে যায়। জিসান তিশার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তিশা জিসানের কণ্ঠ শুনতে পেয়ে অল্প চোখ খুলে জিসানকে দেখতে পায়, কিন্তু কোনো কিছু বলার আগে আবার জ্ঞান হারায়। এরপর অনেক ডাকার পরও কোনো লাভ হলো না। তাই রায়হানকে ডাক দেয় তিশাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রায়হান তিশাকে নিয়ে জিসানের বাসায় আসে। কারণ রায়হানের বাবা মা এখানে। খবর পেয়ে সবাই অপেক্ষা করছে। তিশাকে বাসায় রেখে রায়হান আবার জিসানের কাছে চলে যায়। জিসানের রাগের সম্পর্কে রায়হান খুব ভালো করেই জানে, তাই জিসানকে আটকাতে হবে। রায়হান গিয়ে দেখে অর্ক আর ওর ফ্রেন্ডসদের অবস্থা খুব খারাপ, কিন্তু জিসান তখনও মেরেই যাচ্ছে ওদের। আরও কিছুক্ষণ থাকলে হয়তো মরে যাবে। জিসানদের ফ্রেন্ডসরা জিসানকে ধরার সাহসও পাচ্ছে না। রায়হান গিয়ে জিসানকে আটকায়। রায়হান জিসানকে বাসায় নিয়ে আসে আর ওদের ফ্রেন্ডসদের বলে অর্ক আর ওর সাথীদের কোনো হসপিটালের সামনে ফেলে আসতে, কারণ ওদের কিছু হলে কারো জন্যই ভালো হবে না। সকাল হতেই তিশার ঘুম ভেঙে গেল।
ঘুম থেকে উঠে তিশা রুমটা দেখে চিনতে পারে না ও কোথায় আছে, তাই চারদিকে একবার চোখ বুলায়। রুমটা চিনতে না পারলেও আশেপাশের লোকগুলোকে তিশা খুব ভালো করে চিনে। তিশার মা তিশার পাশে ঘুমিয়ে আছে, বাবা সোফায় আর রায়হান বারান্দায় ইজি চেয়ারে বসে ঘুমিয়ে আছে। সবাইকে খুব ক্লান্ত লাগছে। কালকের ঘটনায় তারাও খুব টেনশনে ছিল, হয়তো তাদের জন্য হলেও নিজেকে স্বাভাবিক রাখতে হবে বলে তিশা ভাবে। তা না হলে আমার সাথে সাথে সবার কষ্ট বাড়বে। তিশা মনে মনে নিজেকে শক্ত করে নিল। তিশা অনেক কিছু চিন্তা করে, মাকে ডাক দিল। মা, মা। তিশার কণ্ঠ শুনে তিশার মা ধরফুরিয়ে উঠে বসে। তিশার মুখে হাত দিয়ে চিন্তিত সুরে বলে, কি হয়েছে তিশা? তুই ঠিক আছিস তো মা? কিছু লাগবে? পানি খাবি? বল কি লাগবে? শরীর খারাপ লাগছে না তো? ডাক্তার ডাকবো? কিছু তো বল মা, চুপ কেন? মা আমি ঠিক আছি, দেখো তুমি, আমি একদম ঠিক আছি। তুমি আগে বলো আমরা এখন কোথায়? আমরা জিসানদের বাসায়। কাল ডাক্তার তোকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল, তুই সারা রাত ঘুমিয়েছিলে, তাই আমরাও এখানেই রয়ে গেলাম। তোর বাবা আর ভাইকে কত করে বললাম বাসায় চলে যেতে, কিন্তু না, তোকে ছাড়া যাবেই না। তিশার কথা শব্দে তিশার বাবা ও রায়হানের ঘুম ভেঙে যায়। তারা সবাই মিলে কিছুক্ষণ গল্প করে। রায়হান খুশি তিশাকে স্বাভাবিক দেখে। কালকের ঘটনা তুলে তিশাকে আর কষ্ট দিতে চায় না রায়হান, তাই সেই প্রসঙ্গে কেউ কিছুই জিজ্ঞেস করলো না তিশাকে। কিছুক্ষণ পর তিশার মাকে বলল, মা আমার না খুব ক্ষুধা পেয়েছে। তিশা ডাইনিং টেবিলে বসে আছে আর সবাই তিশার দিকে তাকিয়ে আছে। তিশাকে এতটা স্বাভাবিক দেখে সবাই খুশি, কিন্তু তবুও কিছু কথা রয়ে যায়। তিশা সবার দিকে একবার তাকায়, সবাইকে এতটা গম্ভীর দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো, যেন ভূত দেখছো? সব ঠিক আছে তো? তখনই জিসান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, সব ঠিকই আছে, কিছু হলে তো এতক্ষণে মিষ্টি বিলিয়ে ফেলতো, এত তাড়াতাড়ি কিছু হবার সম্ভাবনাও নেই। জিসানের কথায় তাওহিদ চমকায়, জিসানের দিকে বিরক্ত চোখে তাকায়, বলে, কখন কি বলতে হয় একটু ভেবে তো বল। এত ভাবাভাবির সময় নেই আমার কাছে। আর ও কি কোনো দেশের প্রেসিডেন্ট যে আমাকে অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে? আর তুই এখন চেয়ে আছিস কেন? খাবার কি মুখে তুলে দিতে হবে এখন? তিশা ওর বাবা মা আর ভাইয়ের দিকে তাকালো। কেউ কিছুই বলছে না এই হিটলারকে, সবাই শুনেও না শোনার ভান করে খেয়ে যাচ্ছে। আজব ফ্যামিলি আমার। হয়তো সবাই জানে জিসান এমনই, তাদের সবার অভ্যাস হয়ে গিয়েছে এখন, তাই তিশার আর কথা না বাড়িয়ে খাওয়া আরম্ভ করলো। আর জিসান খাওয়ার ফাঁকে ফাঁকে তিশাকে দেখে যাচ্ছে। জিসান ইচ্ছা করে এসব বলেছে, কারণ জিসান জানে তিশা আশেপাশে সবাই স্বাভাবিক থাকলেও তিশাকে কালকের ঘটনা তাড়াতাড়ি ভুলে যাবে। বিকেলে তিশা নিশির সাথে বসে গল্প করছিল, আর গল্পর ফাঁকে ফাঁকে নিশির কাছে কাল কি কি হয়েছে তা জানার চেষ্টা করছে। নিশিও বড়বড় করে সব বলে যাচ্ছে। এমন সময় নিচে ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া গেল। তিশা ভাবছে আবার কি হলো। ড্রয়িং রুমে জিসান বসে আছে, আর তার অফসাইডে মুখ গোমরা করে বসে আছে তৌহিদ সাহেব। তাদের মাঝখানে টি টেবিলে জিসানের প্যারিস যাবার টিকিট পড়ে আছে। বাবা ছেলের মধ্যে তুমুল ঝড় বয়ে গেছে এইমাত্র, অথচ এখন তারা দুজনই চুপ। সিচুয়েশন বুঝে তৌফিক সাহেব জিসানকে প্যারিসে পাঠানোর চিন্তা করছে। এতে শুধু জিসান নয়, রায়হান তিশা ওদের জন্য ভালো হবে। জিসান এখানে থাকলে সিচুয়েশন আরো খারাপ হবে। না চাওয়া সত্ত্বেও ওর সাথে রায়হানও তিশার জীবনটাকেও হেল করে যাবে। রায়হান তো বড়, সব সামলিয়ে ফেলবে, কিন্তু তিশা তো একটা বাচ্চা মেয়ে, এসব কিছু সামলানোর বয়স হয়নি ওর। তাছাড়া তিশার থেকে আপাতত জিসানকে দূরে রাখাই ভালো, কারণ জিসান দিন দিন তিশার প্রতি অতি মাত্রায় পজিটিভ হয়ে পড়েছে, যা ভবিষ্যতে না জিসানের জন্য ভালো হবে না তিশার জন্য। কিন্তু জিসান তো জিসানই, তার এক কথা, সে যাবে না, সে কিছুতেই যাবে না। ঝড় আসুক, তুফান আসুক, বন্যা হোক, তবুও সে বাংলাদেশ ছেড়ে এত দূর কিছুতেই যাবে না। জিসানের এই না যাওয়ার কারণটা খুব ভালো করেই জানে সবাই, তবুও জিসানকে বোঝার বৃথা চেষ্টা করছে। তৌফিক সাহেব সহ্য করতে না পেরে অবশেষে জিসানকে তিশার কসম দিল, যদি ওর ভালো চাও তাহলে আজই দেশ ছেড়ে চলে যাও।
বাবার মুখে এসব কথা শুনে জিসান কিছুক্ষণ চেয়ে রইল, এরপর হাঁটা ধরল উপরে। তিশা ও নিশি কিছু বিষয় নিয়ে হাসাহাসি করছিল। এমন সময় জিসান এসে তিশার হাতটা ধরে নিচে নিয়ে গেল সবার সামনে। ঘটনা এত দ্রুত ঘটল যে তিশা কিছুই ভাবতে পারছে না। জিসান নিজের বাবার দিকে তাকিয়ে বলল, তুমি চাও তো আমি চলে যাই? ওকে, চলে যাব, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। কি? ছেলের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল তৌফিক সাহেব। আমি তিশাকে বিয়ে করব, আজই, এখনই। বিয়ের কথা শুনে তিশার পা দুটো মনে হয় অবশ হয়ে গেল। কেমন অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না কেন? আমার মেয়েটা এখনো ছোট জিসান, এভাবে তোমার সাথে কিভাবে বিয়ে দিব? একবার ভাবো, তুমি আগে প্যারিস যাও, তুমি আস্তে আস্তে তিশাও কিছুটা বড় হয়ে যাবে, তখন দেখা যাবে। না আঙ্কেল, আমি এতটা রিস্ক নিতে পারবো না। সবাই এখানে জানে সব কিছু, তাই আমি আশা করব আমার দিকটাও বুঝবেন। আমি এভাবে চলে গেলে শান্তি মতো থাকতে পারবো না, মরে যাব। এদিক দিয়ে তিশা জিসানের হাত থেকে নিজের হাতটা ছুটাবার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু জিসানের অগ্নি দৃষ্টি তিশার দিকে পড়ায় সব চেষ্টা একদম শেষ। জিসানকে সবাই অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জিসান তো নাছোড়বান্দা। সে যা চায় তা হাসিল না করে এক পাও এগোবে না। জিসানের পাগলামি সম্পর্কে সবাই জানে, তাই কারো কাছে আর কোনো পথ রইল না। অবশেষে জিসান ও তিশার বিয়েটা হয়েই গেল। সবার অনেক জোরাজুরিতে বিয়েটা করতে এক প্রকার বাধ্য হলো তিশা। জিসান যা চেয়েছে তা তো পেল, কিন্তু সাথে 3টা শর্ত ছিল। প্রথম শর্তটা তৌফিক সাহেব দিয়েছিল, জিসান 5 বছর আগে দেশে ফিরতে পারবে না। আর বাকি 2টো শর্ত তিশা দিয়েছিল। যখন রায়হান ওকে বিয়ের জন্য মানাতে গেল, তিশাও জানে জিসান বিয়ে না করে কিছুতেই যাবে না, ঘাড় তেরা মানুষ। তাই সুযোগ পেয়ে 2টো শর্ত ধরিয়ে দিল। তিশার 2টো শর্তের মধ্যে একটি ছিল জিসান ও তিশার বিয়ের কথা সময় না হওয়া পর্যন্ত কেউ যাতে না জানে। কখনো সিচুয়েশন যদি এমন হয় বিয়ের কথা বলতেই হবে, তাহলে বলা যাবে, তাছাড়া না। তিশার দ্বিতীয় শর্ত ছিল তিশা পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তিশাকে কোনো সম্পর্কে আবদ্ধ করতে বাধ্য করা যাবে না। তার মানে জিসান তিশাকে পেয়েও পেল না। তিশার শর্তগুলো শুনে জিসান শুধু একটু বাঁকা হাসলো। তবে জিসানের সেই মুহূর্তে সব শর্ত মেনে না নেওয়ার ছাড়া কোনো উপায়ও ছিল না। জিসানের এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে গেল। সবাই জিসানকে বাড়ির বাহিরে এসে বিদায় জানালো, একজন ছাড়া। জিসান কোনো কথা না বলে উপরে চলে গেল। সবাই বুঝতে পারলো জিসান কোথায় গিয়েছে। তিশা বিছানায় আতশোয়া হয়ে মাথা হেলান দিয়ে বসে আছে আর চিন্তা করতে লাগলো, কি থেকে কি হয়ে গেল? এত কিছু তো স্বপ্নেও ভাবিনি। যে মানুষটিকে সারাদিন বকা ছাড়া মনে করতাম না, সে মানুষটি কিভাবে আমার সাথে জড়িয়ে গেল? আমি তো কখনো এমন কিছু চাইনি, তাহলে কেন এমন হলো? এমন সময় কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তিশার ঘোর কাটতেই সামনে তাকায়। জিসানকে দেখে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। জিসান তিশার সামনে গিয়ে বেশ কিছু সময় ধরে তাকিয়ে থাকে তিশার দিকে। হয়তো এত বছর না দেখার সকল তৃষ্ণার নির্বারণের ব্যর্থ চেষ্টা। হয়তো এত বছর না দেখার সকল তৃষ্ণা নিবারণের ব্যর্থ চেষ্টা। কারণ এরপর তো এই মুখটি আর দেখা হবে না ওর। জিসান নিজেকে সামলে বলে, আমি চলে যাচ্ছি তিশা, এরপর কবে দেখা হবে জানি না। হয়তো তুই মনে মনে এখন আমাকে ঘৃণা করছিস, কিন্তু সবার মন বলছে একদিন ঠিকই তুই বুঝতে পারবি আমি কেন সব করেছি। তিশা তখন জড়সড় হয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল। কিছুই বলল না, বা বলা চলে বলতে পারল না। জিসান ওর একদম সামনে এসে দাঁড়ায়, কাঁধে হাত রেখে নিজের দিকে টেনে আনে। তিশা ভয়ে চোখ বুজে ফেলে। এই অবুঝ মেয়েটাকে এভাবে চোখ বুঝতে দেখে জিসান মৃদু হাসে। একটু ঝুঁকে তিশার কপালে একটা আদর দিয়ে দেয়। ভালোবাসাময় প্রথম পরশ ছিল জিসানের তরফ থেকে। এরপর তিশাকে ছেড়ে দাঁড়ায়। যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে শুধু বলে যায়, ভালো থাকিস বউ, পারলে আমার জন্য একটু তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করিস। জিসান গাড়িতে উঠে চলে গেল। রায়হানও সাথে গেল ওর। তিশা বারান্দায় দাঁড়িয়ে জিসানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর জিসান গাড়ির লুকিং গ্লাস দিয়ে তিশাকে দেখে চোখের এক কোণা দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল, যা কেউ দেখার আগেই মুছে ফেলল।
জিসানের যাওয়ার পর তিশা ও রায়হানকে কিছুদিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিল তৌফিক সাহেব। অর্কের পিতা প্রাণপণ চেষ্টা করল জিসানকে বাংলাদেশে এনে চরম শাস্তি দেওয়ার, কিন্তু বাদ সাধল একটি সিসিটিভি ক্যামেরায়। সেদিন তিশাকে কিডন্যাপ করার সময় রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে সব দেখা যাচ্ছে। আর এ খবর মিডিয়াতে গেলে অর্কের পিতা জানে নিজের মান সম্মান তো যাবে, সাথে হয়তো পথটাও। তাই কিছুটা শান্ত হয়ে গেল। অর্ককে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হলো। কিছুদিন পর তিশাকে নিশির স্কুলে ভর্তি করে দেয়া হলো।